আবারও স্বাগত জানাচ্ছি দানুপুর চৌধুরী শোতে। এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। এ পর্যায়ে আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করব। ট্যাক্স সিজন চলে গেছে, তারপরেও অনেকে আইআরএস থেকে চিঠি পাচ্ছেন। কারা পাচ্ছেন, কিভাবে উত্তর দিবেন সে বিষয়গুলো নিয়ে। এবং আমাদের সাথে আছেন এনরোল এজেন্ট পারভেজ কাজী, তিনি কর্ণধার টাকা তোলা এজেন্সি। শুরুতে জানতে চাই পারভেজ ভাই কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আশা করি আপনি এবং আপনার দর্শকরাও ভালো আছে এই মুহূর্তে। আমি তো প্রথমে ভেবেছিলাম পারভেজ ভাই ট্যাক্স সিজন যেহেতু শেষ হয়ে গেছে, আপনাদের কাজ অনেক কমে গেছে, কিন্তু আইআরএস থেকে অনেকে চিঠি পাচ্ছে, সেটির নিয়ে আপনাদের কাজ করতেও হচ্ছে। তো আমি একটু শুরুতেই জানতে চাই যে ট্যাক্স সিজনের পরবর্তী সময়ে আজকে কোন বিষয়টি নিয়ে আমরা একটু হাইলাইট করব, আলোচনা করব। আমরা কথা বলবো ট্যাক্স ফাইলিং শেষ, কিন্তু যারা ফাইল করতে পারেনি, কোনো কারণে এক্সটেনশন নিয়েছে অথবা এক্সটেনশনও নেয়নি, ফাইলও করেনি, তাদের জন্য কিন্তু ফাইলিং এখনো ওপেন। তারা এখনো আসছে প্রতিদিন আমাদের কাছে ফাইল করার জন্য। কিন্তু আইআরএস এর ফাইলিং শেষ হওয়ার পর যেটা ব্যাপকভাবে হয়ে থাকে, সেটাও বলে রাখি, 2 থেকে 3% লোক আইআরএস এর চিঠি পেয়ে থাকে, সিপি এবং এলটি লেটার গুলো। এবং এই চিঠি পেলে যেটা হয়, সাধারণ মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, নার্ভাস হয়, এবং অনেক সময় চিঠিটা তারা ওপেনও করে না, শুধু ফোন করে জানতে চায় যে আমি কখন অফিসে আছি, সে চিঠিটা এসে আমার হাতে দিয়ে যেন একটু শান্তি পাবে। তো আমরা তাদেরকে সাধারণত যেই অ্যাডভাইস গুলো করে থাকি, তার মধ্যে প্রথমটি হচ্ছে ওপেন দ্য লেটার। চিঠিটা প্লিজ ওপেন করেন, রিড কেয়ারফুলি। 3 বার চিঠিটা পড়তে বলি। যে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই বুঝবো না তো কিছু, আমাকে 3 বার পড়ান আর 10 বার পড়ান। আমার কথা হচ্ছে, আমি আপনাকে সম্পৃক্ত করতে চাই আইআরএস এর এই চিঠিটার সাথে। আমি জানি যে চিঠিটা দায় দায়িত্ব অথবা এটা কি করতে হবে না করতে হবে আমি আপনাকে এক্সপ্লেইন করব, কিন্তু আপনি চিঠিটা পড়েন, 3 বার দরকার হলে পড়েন, না হয় 3 বার পড়ার দরকার নেই, একবার পড়লেই যদি বুঝে যান তাহলে তো ভালো। এবং দেন কাম টু মি along with the hard copy of your tax return. আমরা যখন যারাই ট্যাক্স ফাইল করে যায়, আমরা তাদেরকে একটা হার্ড কপি দেই, এবং সেই হার্ড কপিটা নিয়ে আমি আসতে বলি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যে আপনার কাছে তো এই ফাইলের কপি আছে, আমি কেন আনবো? আপনি আনবেন, আপনি যখন আমার অফিসে আসবেন হার্ড কপিটা নিয়ে, আপনাকে বোঝাতে আমার সহজ হবে চিঠিটা কি চেয়েছে এবং কিভাবে এটাকে রেসপন্স করবেন। চিঠিটা সফট কপি আমার কম্পিউটারে আছে, সেটা তো আমি আপনাকে দেখাতে পারছি না আনলেস আমি এটা আবার প্রিন্ট করি। তো আমি ডেফিনেটলি আবার প্রিন্ট করতে চাই না, যেহেতু হার্ড কপি আপনার কাছে আছে, এবং আপনি যখন আমার কাছে চিঠি নিয়ে আসছেন হাতে করে হার্ড কপিটাও নিয়ে আসবেন। থার্ড অ্যাডভাইস হচ্ছে যে স্টে কাম, একটু শান্ত থাকেন। চিঠি পেলেই নার্ভাস হওয়ার কিছু নেই, কোনো একটা দুঃসংবাদ চিঠিটা নিয়ে আসেনি। আইআরএস এর অনেক চিঠি কিন্তু অনেক সুসংবাদও বহন করে, যেমন আইআরএস এর চিঠি CP01, CP05, CP5071C, এই চিঠিগুলো আইডি ভেরিফিকেশনের জন্য দেয়া হয়ে থাকে। এবং আইআরএস বলছে যে আগামী 5 বছরের মধ্যে 80% ট্যাক্স পেয়ারের ওরা আইডি ভেরিফাই করে ফেলবে। এবং এই আইডি ভেরিফিকেশনটা কিন্তু ট্যাক্স পেয়ারের প্রোটেকশনের জন্য। ট্যাক্স পেয়ারের ফাইল কেউ আর ফ্রড করতে পারবে না, কেউ একটা দুটো
সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথবা কোনো কিছু জানা আছে সেটা দিয়ে ফাইল করে রিফান্ড ক্লেম করতে পারবে না। তো ইনফ্যাক্ট আমি এই চিঠিটা বলি যে ইটস এ গুড নিউজ। আপনার যদি একবার আইডি ভেরিফিকেশন হয়ে গিয়ে থাকে, আপনি নিশ্চিত থাকবেন যে আপনার ফাইলকে ফ্রড করা ডিফিকাল্ট হয়ে কোনো কারণে যদি স্ক্যামার্সদের হাতে আপনার কিছু ইনফরমেশন চলেও গিয়ে থাকে, তারা কিন্তু আপনার ফাইলটিকে আর করতে পারবে না। অতএব ফাইল আইআরএস এর চিঠি পাওয়া মানেই যে একটা দুঃসংবাদ, একটা অশনি সংকেত আপনি পাচ্ছেন, এরকম কিছু না। যেমন একটা চিঠি সিপি 2000, এটা কম্পিউটার জেনারেটেড চিঠি। কম্পিউটার অনেক সময় দেখে যে আপনার আর্নিং, ট্যাক্স ফাইলে আপনি যে আর্নিং শো করছেন আপনার রিটার্নে, ওদের কাছে আপনার আর্নিং এর যে ইনফরমেশন আছে সেটা মিসম্যাচ হলে সিপি 2000 এই চিঠিগুলো ইস্যু হয়ে থাকে। ফর এক্সাম্পল, ধরেন একজন সে 5 জায়গায় কাজ করেছিল ভেঙে ভেঙে, কোথাও 3 সপ্তাহ, কোথাও 2 মাস, কোথাও 5 মাস, আবার কোথাও একাধারে দুটো জব সে কন্টিনিউ করেছে 4 মাসের মতো। এখন এই 5টা W2 একটা W2 সে ফাইল করার সময় পায়নি। এমপ্লয়ার তাকে মেল করেছিল অথবা করে নাই, নানা কারণে হতে পারে W2টা তার হাতে এসে পৌঁছে নাই এবং সেও ঠিক মনে করতে পারে নাই। পরবর্তীতে দেখা গেল সে 4টা W2 দিয়ে ফাইল করে চলে গেছে। এখন আইআরএস দেখছে তার ফাইলিং এ, তার ফর এক্সাম্পল যে তার ইনকাম হচ্ছে 25,000, কিন্তু আইআরএস এর কাছে রিপোর্ট হয়েছে তার ইনকাম 30,000। তো কম্পিউটার এটাকে ফাইন্ড আউট করে, এটা মেশিন এই কাজটুকু করে, কোনো মানুষ নয়। এবং এই মিসম্যাচের কারণে ওই কম্পিউটার জেনারেটেড চিঠি, অথবা এটাকে সিপি 2000 বলা হয়ে থাকে, কম্পিউটার প্যারাগ্রাফ, সিপি স্ট্যান্ডস ফর। তো ওই চিঠি পেলে আপনাকে আইআরএস চিঠিটা দেয় এবং চিঠি দিয়ে আপনাকে জানাচ্ছে যে অমুক এমপ্লয়ার আপনার ইনকাম আইআরএস এর কাছে শো করেছে এত, যেটা আপনার ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। তো আপনি এটা অ্যাগ্রি করেন কি করেন না, এবং যদি অ্যাগ্রি করেন, দেয়ার ইজ এ পেজ, আপনি সাইন করেন এবং আপনার অতিরিক্ত যেই ট্যাক্স লায়াবিলিটি আসবে সেটা আপনি কিভাবে পেমেন্ট করবেন, ওরা পেমেন্ট অপশনও দিয়ে দেয়। আপনি সেভাবে সাইন করে পাঠিয়ে দিতে পারেন এবং পেমেন্ট অপশন যদি একসাথে না পারেন, আইআরএস ইনস্টলমেন্ট প্ল্যানেও আপনাকে পেমেন্ট করার সুযোগ দেয়। অল্টারনেটিভলি হতে পারে যে আপনি আইআরএস এর সাথে অ্যাগ্রি করেন না। ইফ ইউ ডোন্ট অ্যাগ্রি, দেন ডোন্ট সাইন দ্যাট পেপার। আইআরএস যেই সিপি 2000 দিয়েছে ওখানে একটা সিগনেচার পেজ আছে, ওই পেজটাকে আপনি সাইন করবেন না। আপনি আইআরএস কে একটা ছোট্ট স্টেটমেন্ট পাঠাবেন কেন, কি কারণে আপনি এটাকে ডিসঅ্যাগ্রি করেন, এবং সেটা খুব প্রিসাইজলি টু দ্য পয়েন্ট লিখে, ওটার যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস অ্যাড করতে হয় সেটা অ্যাড করে আপনি আইআরএস কে রেসপন্স করবেন। আইআরএস এর চিঠির সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, প্রত্যেকটা চিঠিতে ওরা একটা ডেডলাইন দিয়ে থাকে। আপনি কিন্তু ডেডলাইনটা মেনটেন করার চেষ্টা করবেন, এবং কোনো কারণে যদি মনে করেন যে চিঠির অ্যান্সার করতে আপনার সময় লাগবে, ইউ নিড মোর টাইম, আপনি কিন্তু আইআরএস এর কাছে এক্সটেনশন অফ টাইমের জন্য লিখতে পারেন এবং আইআরএস সব সময় আপনাকে সেটা দিয়ে থাকে। এবং চিঠির রেসপন্সের আরেকটা সাধারণত আমরা বলে থাকি যে আপনি সার্টিফাইড মেলে চিঠিটা রেসপন্স করবেন, অথবা অনলাইনে যদি করেন সেটা আরো ভালো,
ডকুমেন্ট আপলোড টুলস আইআরএস এর একটা আছে, সেই ডকুমেন্ট আপলোড টুলসে গিয়েও আপনি কিন্তু এটা রেসপন্স করতে পারেন। অতএব আইআরএস এর চিঠি পেলে প্রথম কথা হচ্ছে স্টে কাম, ডোন্ট ইগনোর ইট। অনেকে ইগনোর করে চিঠিগুলো এবং আনফরচুনেটলি তারা বুঝে না যে সে ইগনোর করার অর্থ হচ্ছে তার ফাইলকে আস্তে আস্তে সে অডিটের দিকে ঠেলে দিচ্ছে। এই চিঠি কিন্তু অডিট লেটার নয়। অতএব এটা পেয়ে আপনি যদি ইগনোর করেন, তারপর সেকেন্ড চিঠি আসছে সেটাও ইগনোর করলেন, আস্তে আস্তে আপনি কিন্তু এন্টায়ার ফাইলকে আইআরএস অডিট করতে চাইবে। আদারওয়াইজ চিঠিগুলো আসে কিন্তু ফর এ স্পেসিফিক পার্ট অফ ইউর ট্যাক্স রিটার্ন। ধরেন এই যে আপনি ইনকাম মিস করেছেন, কারো হয়তো 1099 এনইসি ছিল অথবা 1099 মিসেলেনিয়াস একটা ইনকাম ছিল, সেটা সে মিস করেছে। তো স্পেসিফিক লাইন নাম্বারটাও আইআরএস উল্লেখ করে দেয় যে কোথায় এই মিসম্যাচ। কারো হয়তো ইন্টারেস্ট ইনকাম ছিল $500, সেটা সে শো করেনি। আইআরএস বলে দিচ্ছে অমুক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমাকে একটা 1099 আইএনটি ইস্যু করেছে, যেখানে তুমি $500 ইন্টারেস্ট পেয়েছিলা, তোমার ট্যাক্স রিটার্নে সেটার উল্লেখ নাই। তো তুমি এটা অ্যাগ্রি করো কি করো না? এটা যদি সত্যি হয়ে থাকে ডেফিনেটলি অ্যাগ্রি না করার কোনো কারণ নাই, আপনি অ্যাগ্রি করবেন। আর যদি বলেন যে অমুক ব্যাংক অমুক ইন্টারেস্ট, এটা আপনার না, আপনি ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, ডেফিনেটলি আপনি ওটাকে ডিসঅ্যাগ্রি করবেন এবং মানে রেসপন্স করা, আইআরএস থেকে যে চিঠিগুলো আসবে সেটির রেসপন্স করা, ইগনোরও করা নয়, আবার বেশি চিন্তিত হওয়ার কথাও আপনি মানা করছেন। পারভেজ কাজী, আমি যদি ছোট ছোট প্রশ্ন করতে চাই এক্ষেত্রে, আপনি খুব সুন্দর করে যদিও ঢালাওভাবে সব কিছুর উত্তর দিয়েছেন। কারা সাধারণত, এই যে আপনি বলছিলেন মিসিং হলে, এটি কি ঢালাওভাবে যে কেউ চিঠি পেতে পারে যদি কোনো ধরনের একটু, আমি বলবো যে তথ্যগত ঘাটতি কিংবা কোনো ভুল তথ্য সবকিছু মিলে যে কেউ কি পেতে পারে এই চিঠিটি? এই চিঠি যে কেউ পেতে পারে, তবে আমি প্রথমেই বলে নিয়েছি যে 2 থেকে 3% ট্যাক্স পেয়ার এই ধরনের চিঠি পেয়ে থাকে। এটা কিন্তু খুব কম লোকই এই চিঠি পায় এবং এই চিঠি পাওয়ার সংখ্যা অনেক কম। কিন্তু তারপরও যারা চিঠি পায় তারা প্রফেশনাল হেল্প দরকার হয় তাদের। তারা নিজেরা অনেক সময় পারে না, জানে না কিভাবে এই চিঠিকে রেসপন্স করবে, এবং যদি এরা নিজেরাও রেসপন্স করতে যায়, আমরা অনেক সময় দেখেছি, আমি বলছি না যে ওদের এই চিঠির রেসপন্স করার অ্যাবিলিটি নাই, অবশ্যই আছে, কিন্তু অনেক ট্যাক্স পেয়ার এটার রেসপন্স করতে গিয়ে অন্য একটা এভিনিউ আইআরএস এর কাছে খুলে বসে। এটা যেটা যেই দিকে সবচেয়ে বেশি নজর রাখতে হবে, আপনার রেসপন্সটা হতে হবে কিন্তু খুব কনসাইজ, টু দ্য পয়েন্ট এবং ভেরি স্পেসিফিক। আইআরএস শুধুমাত্র যেটার ইনকোয়ারি করেছে আপনি শুধু সেইটুকু উত্তর দিবেন, অতিরিক্ত কিছু নয়। এবং অতিরিক্ত কিছু বলতে গেলেই হয় কি, ট্যাক্স ফাইলের আরো অন্যান্য বিষয় চলে আসে, তো সেটা উচিত হবে না। যেমন আজকেই একজনের ফাইল করছিলাম, আমি একটু উদাহরণ দিয়ে বলি যে ভদ্রলোকের ইনকাম 50,000 এবং উনি ট্যাক্স ফাইল করছেন, উনি একটা বাড়ি ওন করেন, নতুন কিনেছেন, এবং উনি মর্গেজ পে করেছেন, মর্গেজ ইন্টারেস্ট শুধুমাত্র 39,000। তারপর প্রপার্টি ট্যাক্স আছে, আরো নানা ইয়ে আছে। তো আমি উনাকে বলছিলাম যে আপনার কি কোনো রেন্টাল ইনকাম আছে? উনি খুব শক্তভাবে বলল যে না ভাই, আমার কোনো রেন্টাল ইনকাম নাই। তো আমি বললাম যে আপনি জানেন যে বাসার পিছনে
মর্গেজ ইন্টারেস্ট, প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, ছোটখাটো রিপেয়ার, ইউটিলিটিস, এগুলো নিয়ে আপনি অলমোস্ট 55 থেকে $60,000 ইয়ারলি আপনার এক্সপেন্স। উনি বলল যে হ্যাঁ আমি সেটা জানি। তো আপনার যে ইনকাম সেটা সাপোর্ট করে না। আপনার ইনকাম 50,000, আপনি 60,000 শুধু এই খরচগুলো দেখিয়ে থাকেন, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন উনি বলল যে হ্যাঁ বেসমেন্টে আমার এক ভাড়াটিয়া থাকে, সে আমাকে $1,500 পে করে, আমি দেখাতে চাই না, যেহেতু আমারটা সিঙ্গেল ফ্যামিলি হোম। আমি বললাম যে ভাই সিঙ্গেল ফ্যামিলি হোম ঠিক আছে, আপনার ইনকাম যদি এনাফ হতো আমিও আপনাকে বলতাম না এটা দেখাবার জন্য, কিন্তু অ্যাজ ইয়োর ইনকাম ইজ লিমিটেড এবং আপনার এক্সপেন্স মোর দ্যান ইয়োর ইনকাম, তো এটা তো ঠিক শুদ্ধ হচ্ছে না, কারেক্ট হচ্ছে না। উনি বলল যে যদি প্রশ্ন ওঠে আমি আইআরএস কে বলবো যে আমার আত্মীয় স্বজন আমাকে সাহায্য করে। আমি বললাম যে দেখেন এইভাবেই আপনি আপনার আত্মীয়ের যদি আইআরএস প্রশ্ন করে, এখনো করেনি, যদি করে আপনি অ্যান্সার করবেন যে আপনার আত্মীয় সাহায্য করে। তো আপনার আত্মীয় ট্যাক্স ফাইলটাও আপনি কিন্তু আইআরএস এর সামনে ওপেন করে দিলেন এবং আইআরএস দেখলো যে তার যে ইনকাম এবং তার যে এক্সপেন্সেস, তাতে সে আপনাকে সাহায্য করার মতো অবস্থায় নাই। তখন আপনি কি করবেন? আরেক আত্মীয়কে খুঁজবেন? তো ওর জন্যই মানে এই আপনারা যখন অ্যান্সার করতে চান, রেসপন্স করতে যান আইআরএস এর চিঠি, এই ভুলগুলো হয়। তো ওর জন্যই বলছিলাম যে এগুলো কোনো প্রফেশনালের সাহায্য নিবেন। আমরা জানি কিভাবে খুব কনসাইজলি এই আইআরএস এর প্রশ্নগুলোর উত্তর দেয়া যায়। সেটি যিনি যে বিষয়ে পারদর্শী ও অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেটধারী আমরা সবসময় বলি তার কাছে যান। কারণ এই প্রশ্নগুলোর উত্তর আইনের ভাষা, ট্যাক্সের ভাষা আমরা সাধারণভাবে যত সহজ মনে করি তত তো সহজ নয় পারভেজ কাজী। কিছু অবশ্যই। ট্রিকি থাকেই সেই জায়গায়। তো এই চিঠি নিয়ে আপনি আর কোনো প্রশ্নের মানে তথ্য দিতে চান আমাদের দর্শকদের যারা জি। একটু ইগনোর করে? জি, এই চিঠি নিয়ে আরেকটা ইয়ে হচ্ছে যে চিঠিগুলো আপনার যখন রেসপন্স করবেন, ওই যে বললাম যে সার্টিফাইড মেলে হতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টস সব সময় আপনাদের কাছে রাখবেন। আইআরএস উইল গেট দ্য কপিজ এবং আপনি মেক শিওর করবেন যে আইআরএস আপনার চিঠিটা পেয়েছে। তো সার্টিফাইড মেল যদি করে থাকেন, অনেকে রিটার্ন রিসিপ্ট সাথে লাগিয়ে দেয়। ইটস এ গুড প্র্যাকটিস আমরা বলি, যদিও কিছু এক্সট্রা টাকা খরচ হয়, কিন্তু ওরা যে রিসিভ করলো সেই রিটার্ন রিসিপ্টটা যখন আপনার কাছে আসে, এটা কিন্তু একটা শক্ত ডকুমেন্ট এবং চিঠিটা যখনই রেসপন্স করবেন, চিঠির টপ লাইনে লেখা হতে হবে রিকমেন্ডেড যে সার্টিফাইড মেইল উইথ রিটার্ন রিসিপ্ট, মানে আপনি মেইলটা আইআরএস কে করেছেন সার্টিফাইড মেলে অ্যালং উইথ দ্য রিটার্ন রিসিপ্ট। তো এটা একটা ভালো প্র্যাকটিস এবং আইআরএস এর চিঠিগুলো কারেন্ট স্ট্যাটাস কি আপনি যদি দেখতে চান, আপনি কিন্তু আইআরএস এর সাথে অনলাইন অ্যাকাউন্টে আপনি গিয়ে দেখতে পারেন যে আপনার চিঠি ওরা রিসিভ করেছে কিনা এবং কারেন্ট স্ট্যাটাস কি, আর কতদিন লাগবে আপনার এই ইস্যুটা সেটেল হতে। তো আমরা সাধারণত অনুরোধ করে থাকি প্রত্যেক ট্যাক্স পেয়ারকে, আপনাদের প্রত্যেকেরই আইআরএস এর সাথে একটা অনলাইন অ্যাকাউন্ট থাকা ভালো। সব আপডেট গুলো নিজেরাই তাহলে চেক করে নেওয়া যাওয়া যায়। তো এক্ষেত্রে আমি আরেকটু পারভেজ ভাই, যেহেতু চিঠি নিয়ে আমরা আজকে উত্তর দিচ্ছি, তো আপনাদের কাছে যখন আমরা যাই এই চিঠিগুলো নিয়ে আপনারা কিভাবে সেই জায়গাটিতে সহায়তা করেন? উত্তর দেয়া থেকে শুরু করে মেল করা সমস্ত কিছু? আমরা ইভেন এনভেলপটা রেডি করে দেই ক্লায়েন্টকে। শুধু বলি আমরা তো প্রথমে কিছু ডকুমেন্টেশন চাই,
তারপরে ওটার একটা কভারিং লেটার দিয়ে আপনি অ্যাগ্রি করেন, ডিসঅ্যাগ্রি করেন, হোয়াট এভার ইট ইজ, আমরা A to Z এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি ফর ফ্রি। আমরা এটার জন্য কোনো পয়সা নেই না। আমরা মনে করি যে যে আমার কাছে ট্যাক্স ফাইল করেছে সে অনেক ভ্যালুয়েবল দেন দ্য রেসপন্স অফ দিস লেটার। আমরা এটা করে থাকি। আমরা ওই যে বললাম সব ডকুমেন্টস নেই, অনেক সময় যেমন আমাদের কাছে খুব লম্বা ডকুমেন্টস ফটোকপি করার সুযোগ নেই। একটা লিজ পেপার নিয়ে এসেছিল গতকালকে এক ক্লায়েন্ট আমার কাছে, আমি তাকে বলেছি ভাই বাইরের থেকে আমার কাছে লম্বা কাগজ নেই এবং আমার ফটোকপি মেশিন গুলো এই লম্বা পেজ কপি করতে পারে না, আর শর্ট করতে গেলে অনেক সময় কিছু অংশ বাদ পড়ে, কিন্তু নিউ ইয়র্ক স্টেট লিজ ডকুমেন্টের কপি চাচ্ছে। তো উনি নিয়ে এসছেন, আমি বললাম যে একটু বাইরের থেকে কপি করে এনে দেন। উনি এনে দিল, উনাকে এনভেলপ রেডি করে, চিঠির রেসপন্স রেডি করে উইথ এ কভারিং লেটার এবং যা যা সম্ভব আমরা ফটোকপি করে সাথে লাগিয়ে উনাকে শুধু ধরে হাতে দিয়েছি যে শুধু পোস্ট অফিসে গিয়ে এটা মেল করবেন, সার্টিফাইড মেল। তো এই সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি ফ্রি অফ কস্ট। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই। এই যে নতুন নতুন যে আপডেট গুলো থাকে ট্যাক্সের পরবর্তী সময়েও আপনি সেটি দিচ্ছেন আমার দর্শকদের জন্য, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা। আজকের মতো উপসংহারে কি বলবেন? উপসংহারে আমি বলতে চাই যারা এখনো ট্যাক্স ফাইল করেননি, কিছুদিন আগে সব 5-6 দিন আগে এক ভাই এসেছিলেন, উনি এক্সটেনশন ফাইল করতে চান, মানে মে মাসের 1-2 তারিখে, হয়তো আমার ঠিক ডেটটা মনে নেই। তো এই জায়গাটায় আমার মনে হয় যে একটু কথা বলা উচিত। আমি বললাম যে ভাই 15 এপ্রিল তো লাস্ট ডেট ছিল, আপনি এখন আসছেন এক্সটেনশন ফাইল করতে? বলে যে হ্যাঁ আমি করতে পারি নাই 15 তারিখের মধ্যে, তো আমি আসছি এক্সটেনশন। আমি বললাম যে এক্সটেনশন ফাইলের লাস্ট ডে কবে ছিল? উনি বলল ভাই ওটা তো জানি না। আমি বললাম যে ওটাও 15 এপ্রিল ছিল। উনি তো আকাশ থেকে পড়ছে, কেন? 15 এপ্রিল তো ট্যাক্স ফাইলের লাস্ট ডে। তো আমি বললাম যে এক্সটেনশন কে নিবে যে 15 এপ্রিলের মধ্যে ফাইল করতে পারলো না? তো সে যদি 25 এপ্রিল গিয়ে এক্সটেনশন নিতে পারে, তাহলে সে ফাইল করতে পারলো না 15 এপ্রিল, এটা তো আর বলা হলো না 15 তারিখ, 16, 17, 18 এই দিনগুলোতে। অতএব এক্সটেনশনের লাস্ট ডেও হচ্ছে 15 এপ্রিল। উনি আকাশ থেকে পড়লেন, ও সেটা তো আপনারা কখনো বলেন না, টেলিভিশনে সব সময় লাস্ট ডে অফ ফাইলিং বলেন, লাস্ট ডে অফ এক্সটেনশন বলেন না। তো ওর জন্য আমি এই প্রথম সুযোগ পেলাম আপনার মাধ্যমে যে জানাতে যে 15 এপ্রিল হচ্ছে লাস্ট ডে অফ এক্সটেনশন ফাইলিং, এরপরে আপনি এক্সটেনশন ফাইল করতে পারেন না। তো আমি ওনাকে অনুরোধ করলাম যে আপনি কি মনে করেন যে আপনি কিছু পে করতে হবে আপনাকে? বললো যে হ্যাঁ আমাকে অনেকগুলো টাকা পে করতে হবে। তো আমি বলছি করছেন না কেন ফাইল? বললো যে আমার কাছে এই টাকা নেই, আমার আই উইল ও অ্যাপ্রক্সিমেটলি $5,000 উনি বললেন। আমি বললাম যে দেখেন এই কথাটা আবার বললাম যে পেনাল্টি 2 প্রকার, একটা ফাইলিং লেট পেনাল্টি, একটা পেইং লেট পেনাল্টি, এবং ফাইলিং লেট পেনাল্টি অনেক বড় দেন পেইং লেট। তো আপনি অলরেডি লেট হয়ে গেছে, আপনি ফাইলটা করে ফেলেন, দরকার হলে আমি আপনাকে একটা ইনস্টলমেন্ট প্ল্যান করে দিব, আপনি ভেঙে ভেঙে পে করেন। এবং ইনস্টলমেন্ট প্ল্যানের সুবিধাটা হচ্ছে এই যে আপনি যদি এই মাসে, ধরেন মে মাসে ফাইল করছেন, আপনি 5,000 টাকা ও করেন, আপনি আইআরএস কে 500 টাকা দিলেন এই মাসে, এবং প্রতি মাসে আপনি 500 কি 300 করে দিবেন ইনস্টলমেন্টে বলছেন। আইআরএস কিন্তু মে মাসে আপনার কাছ থেকে 500 টাকা নিয়ে নেবে ফাইলিং এর দিন, তারপর জুন, জুলাই, অগাস্ট
ওরা একটা পেনিও নিবে না। হুম। সেপ্টেম্বর থেকে আপনার ইনস্টলমেন্ট প্ল্যান কার্যকরী হবে। বাহ! সেপ্টেম্বর থেকে আপনি ৩০০ কি ৫০০ যেটাই দিবেন ওরা নেওয়া শুরু করবে। অতএব আপনি ৩ মাস একটা গ্রেস পাচ্ছেন। হুম, এর হুম। মধ্যে টাকা কিছু জোগাড় করতে আইআরএস এর এই লায়াবিলিটি। এবং মধ্যবর্তী সময়ে কখনো যদি মনে করেন যে আপনার কাছে এনাফ ফান্ড আছে, আপনি একসাথে $1000 পে করতে চান, ইউ ক্যান ডু ইট ফ্রম ইওর হোম। আর যদি কোনো কারণে করতে না পারেন, কাম টু মি, আই উইল ডু ইট অনলাইন। আপনার অ্যাকাউন্ট থেকে আমি $1000 আজকে পে করে দিব। তো উনি বেশ ইন্টারেস্টেড হলো, বেশ হুম, হুম। পজিটিভ দেখালেন এবং উনি বলছেন যে ২-৪ দিনের মধ্যে উনি ফাইলটি করে ফেলবেন। সেটি অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই। এই যে তথ্যগুলো, এই যে উনি এসেও বলেন যে আপনাদের কাছ থেকে তথ্যগুলো তিনি পান গণমাধ্যমের মাধ্যমে। সে কারণেও আমাদের অনেকেই সচেতন হচ্ছে। আরো সচেতন হবে তথ্যগুলো আরো পেতে। কারণ অনেক, অনেক তথ্য থাকে, নতুন, নতুন তথ্য থাকে। আ সে কারণে আপনাদের প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। যারা এসে কথা বলেন, মানুষকে একটু তথ্য দিয়ে সহায়তা করেন। পারভেজ ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপসংহারে যদি ছোট্ট করে কিছু বলতে চান আমার দর্শকদের জন্য। উপসংহারে এটাই বলবো আবারও, যারা এক্সটেনশন নিয়েছে তারা কিন্তু এক্সটেনশন পেয়েছে 15ই অক্টোবর পর্যন্ত, 6 মাসের এক্সটেনশন। কিন্তু আমরা সকলকে অনুরোধ করছি অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন না। আমরা জানি, প্রতি বছরের অভিজ্ঞতা থেকে বলছি, 10 অক্টোবর 10th থেকে লোকজন যেন ঘুম থেকে উঠলো, ফাইলের জন্য রেডি হতে শুরু করলো এবং আমাদের উপর একটা বড় ধরনের চাপ এসে পড়ে। আমরা বলছি ঠিক আছে, আপনি এক্সটেনশন নিয়েছেন, এপ্রিল চলে গেছে, আরো 10-12 দিন যেতে দেন, কিন্তু 1 মাস পর আপনি ঘুম থেকে উঠেন, ফাইলটা সম্পূর্ণ করেন। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই। আপনাকে পাওয়া মানে এই যে ট্যাক্স